এখানে বিভ্রান্ত হওয়ার কিছু নাই এই জন্য যে সেখানে পুলিশের পোশাকও খুব প্রপার ছিল না। সেখানে আমার দুজন প্রডিউসার দুজন উপস্থিত ছিলেন এবং আমরা আসলে খুব বেশি আমরা একটা এরিনার ভেতরে এই নাটক বা নাটকীয়তাটার যোগান দিয়েছি, পাবলিক প্লেসে আমরা করি নাই। 786 আমরা সবাই জানি এটা 786 এটা ধারা না, 786 একটা মিনিং আছে, তাই না? তো এটা আমার কাছে মনে হয় যে এর আগেও বিভিন্ন ছবিতে যারা সিনেমা প্রেমী, একটা যেমন সিনেমার কথা বলতে পারি, সেটা আমাদের দেশীয় সিনেমা না, বাট এই সাবকন্টিনেন্টই, যে একদম রিয়েল সেটে কিছু ইনসিডেন্ট হয় এবং সে অনেক বড় মাপের অভিনেতা এবং অনেক বড় একজন চলচ্চিত্র অভিনেতা, এবং তার আমি যদি বলি মুভিটার নাম ছিল কুলি। তো তার এই 786 জন্য তার জীবনটা সেফ হয়ে গিয়েছিল, এটা অনেকে বলে। তো এইটা একটা মেটাফোর, এটা এখানে রেখে রাখা হয়েছে এই জন্য হয়তোবা যে এটা কি তার জন্য গুড লাক, বা এটা কি আসলে মিশনের জন্য গুড লাক, যে ও খুবই লাকিলি কি এই পোশাকটা পেয়েছিল, এটা দেখতে হলে সিনেমাটা দেখতে হবে। ভাই পাশাপাশি আমরা কিন্তু 786 নাম্বারটা বীর তারা সিনেমায় শাহরুখ খান যখন জেলে ছিল তখনও দেখতে পেয়েছি। আচ্ছা, ঠিক আছে, রিলেটেবল মানে কোনো কিছু আছে নাকি? সেটার সাথে সংযোগ নেই। হ্যাঁ, তো কুলি সিনেমা হোক বা বীরজারা হোক, আমার মনে হয় যে ইট ইন্ডিকেটস যে আই বিলিভ ইন সামওয়ান, অ্যান্ড লাকিলি এটা এই নাম্বারটা তো আর যে দাগি সে সেট করে না। তো আমার মনে হয় যে এটার সাথে হয়তো বা লাক বা এটার সাথে তকদিরের কোন একটা কানেকশন আছে। আচ্ছা, এই যে সিনেমাটা করেছেন, এই সিনেমাটার মধ্যে নিশ্চয়ই আপনার নিজেকেও একটা বাস্তবতা দেখে শুনে প্র্যাকটিক্যালি কিন্তু একটা প্রিপারেশন নিতে হয়েছে। সে বিহাইন্ড দ্য সিন কি আমাদের দর্শকদের জানাবেন না? এটা অনেক ডিটেলস, অনেকক্ষণ ধরে বলতে হবে, এটা একদমই স্বল্প পরিসরে বলে। হ্যাঁ, অবশ্যই প্রত্যেকটা চরিত্র যারাই আমরা করি, যারা আমরা চরিত্র অভিনেতা বা ক্যারেক্টার পোর্ট্রে করতে ইন্টারেস্টেড ফিল করি, এটা খুবই স্বাভাবিক এবং সেই সাধারণ একজন মানুষের গল্প, যাকে যে খুব সুপার ন্যাচারাল কোনো শক্তিমান মানুষ না, যার জীবনে থ্রেট আছে, যার জীবনে আশঙ্কা আছে, যার জীবনে হাসি আছে। এমন না যে সে থ্রেটলেস, তার জীবনে কোনো থ্রেটই নাই। সে এক দফায় অনেক মানুষ মেরে ফেলতে পারে না। সে একদমই আমার পাশের বাড়ির ছেলেটা, একদমই বাস্তবিক জায়গা থেকে গল্প নির্ভর একটা ছবি। সো আমার কাছে এই গণমানুষের এই চরিত্রগুলোকে নিয়ে স্টাডি করতে হয়েছে। একদমই সিম্পল যে মানুষ, তাদের মনের ভিতরে কি চলে, তাদের রিলেশনশিপটা কেমন, এরকম একটা গল্প। আমরা নস্টালজিয়া হয়ে যাই সালামি নিয়ে। আমি যেমন সালামি ছোটবেলার কথা মনে পড়ে, বা অনেক বড়বেলার কথা মনে পড়ে। আমি যেমন দাদাকে দেখিনি, দাদিকে দেখেছি, নানা নানুকে দেখেছি। তো তখন সব মানে ঈদ আসলেই একটা সালাম করার একটা প্রবণতা কাজ করতো, কারণ সালামি পেতাম। এবং সেই সময় ছিল চকচকে নোট, আমরা চকচকে নোট ছাড়া সালামি নিতাম না। তো আমার মনে পড়ে যে নানির কাছ থেকে একটু বেশি সালামি নিয়ে একটা সেলফোন কিনেছিলাম, আরো সব জোগাড় করে আর কি। সে সময় অনেক আগে, তখন বাটন ফোন ছিল। এখন সালামি অনেকটা অনলাইন কেন্দ্রিক, বিকাশে মানুষ সালামি পাঠায় দেয়। আচ্ছা, আর হচ্ছে এই যে আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, ঈদ শপিং। তো আপনার শপিং নিয়ে কি ইন্টারেস্ট, বা ঈদের আগের রাতে? আমার কাছে মনে হয় যে আমরা যারা ওয়েল এনাফ বা খুবই স্বাভাবিক জীবনযাপন করছি, ঈদটা আসলে তাদের না। হ্যাঁ, আমার কাছে সবসময় মনে হয় যে যারা হতদরিদ্র, যাদের 3 বেলার খাবার জুটছে না, ঈদটা, কারণ আমরা যারা ওয়েল এনাফ তারা প্রতিদিনই শপিং করতে পারি, প্রয়োজনীয় জিনিস কিনে ফেলতে পারি। আমার কাছে ঈদটা মনে হয় তাদের জন্য। সো আমার মনে হয় তাদের পাশে দাঁড়ানো উচিত, তাদেরকে কমপ্লিমেন্ট করা উচিত। এই একটা ঈদের দিন যেন তাদেরও ঈদের দিনের মতো কাটে, এবং একই অর্থে আমাদের যে ধর্মীয় অনুশাসন আছে ঈদ সংক্রান্ত, বা আমাদের সামাজিক যে অবস্থান আছে, সেই জায়গা থেকে সেই দায়িত্বগুলো পালন করা উচিত। অবশ্যই ঈদ আসলে একটা খুশির ঈদ। আমার কাছে মনে হয় যে সেটা ঘুমবে, আমি ঘুমাতে পছন্দ করি। আমার কাছে মনে হয় সেদিন আমি গাড়ি চালাই, রাস্তা ফাঁকা, হ্যাঁ, এই যানজট না আসুক, এই ধরনের আমার কিছু নিজস্বতা আছে। আর আমার কাছে মনে হয় যে